নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হঠাৎ কোনো সিদ্ধান্ত ছাড়াই কাল বাড়ি চলে এসেছি আমরা দুজন মিলে। তো প্রথমে স্টেশনে এসে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের ট্রেনের জন্য, তাই জন্য চা পর্বটা স্টেশনেই সেরে নিয়েছিলাম। খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 5:30 নাগাদ, যাতে করে আমরা 6টার ট্রেনটা ধরতে পারি, কারণ ক্যানিং ট্রেন 45 থেকে 1 ঘন্টা পর পর একটা করে ট্রেন দেয়। সেজন্য ঠিক টাইমটা না আসলে ট্রেন পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। যাই হোক, ট্রেন আমরা পেয়েছিলাম, কিন্তু 6টার নয়, 7টার ট্রেন পেয়ে গেছিলাম। একটু লেট হয়ে গেছিলো আস্তে আস্তে অটোতে করে। যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা বাসে করে ফিরছি। সকাল সকাল বেশ খালি বাসই পেয়েছিলাম, তাই জন্য বাসটাকে আর হাতছাড়া করিনি। জায়গাও পেয়েছিলাম। এই যে দেখুন, ক্যানিং ব্রিজ পার হচ্ছি আমরা এখন। এটা হলো মাতলা নদী। একটা সময় এর বাড়বাড়ন্ত ছিল সেরকম, মানে মাতলার ঢেউ আর স্রোত দুটোই ছিল ভীষণ মারাত্মক। কিন্তু এখন এর অবস্থা শোচনীয়, মানে শুকনো হয়ে গেছে নদীটা, আর ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মাঝখানে চড়া পড়ে গেছে, এই দেখুন দুটো সাইড ভাগ হয়ে গেছে, আর সেখানে গাছও জন্মেছে। আর এখন বালির চর পড়ে গেছে, তাই জন্য ব্রিজেই যাওয়া আসা করা হয়। আর ছোট নৌকা ছাড়া এর মধ্যে ঢোকানো অসম্ভব, এর নাব্যতা একদমই হ্রাস পেয়েছে। কথায় আছে, যৌবনে কাকও সুন্দরী হয়, কিন্তু এটা নিয়ে কখনোই আমাদের অহংকার করা উচিত নয়। কোনো রূপ, যৌবন, টাকা পয়সা, অর্থবিত্ত, এই নদীটার দিকে হিসেব করেই দেখুন না, এর একটা সময় কি ছিল আর এখন কি পরিণতি হয়েছে। মানুষের সাথেও একই বিচার করলে এই একই ব্যাপার হবে। যাই হোক, আমাদের বাড়ি আসতে গেলে 4টে নদী পার হয়ে আসতে হয়। দুটোর ব্রিজ হয়েছে আর দুটো এখনও ব্রিজ হয়নি, আর হবার সম্ভাবনাও নেই। আমরা এখন এই গোসাবা নদীটা পার হচ্ছি। এটা 3 নম্বর নদী। এরপরে আরও একটা নদী পার হতে হবে, তারপরে বাড়ি। কিন্তু এখন গোসাবা নদী পার হয়ে আমরা গোসাবার পারে যাব। গোসাবা থেকে বেশ অনেকক্ষণ দেরি হয়েছিল আমাদের, কেননা ওখানে বেশ কেনাকাটা হয়েছিল। শ্বশুরমশাই খেজুরের গুড় খেতে চেয়েছিলেন, তো গোসাবায় শনিবার যেহেতু বাজার বসে, তো ওনার জন্য বেশ অনেক কিছু কিনেছি। আর বাড়ি আসছি মানে বাড়ি সবার জন্য মিষ্টি, খাবার দাবার, আমার দাদার দুটো ছেলেও আছে, তাদের জন্য আমাকে নিয়ে আসতে হয়। তো সব মিলিয়ে সবার জন্য, আর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ওনারা এখন বাচ্চাদেরই মতো, তো অনেক কিছু খাবার প্রত্যাশা করেন, তো সেগুলো আমি ব্যাগ ভরে নিয়েছি। আর ওখান থেকে গড়িয়া থেকেও বেশ কিছু নিয়ে এসেছি। ব্যাস, আরও একটা নদী পার হয়েছিলাম, সেটা আপনাদের সাথে আর দেখানো হয়নি। নদী পার হওয়ার পরে আমাদের উঠতে হয়েছিল ভ্যান গাড়িতে। সেটাতে করে উঠে আমার সবুজ গ্রামে এসে উপস্থিত হয়েছে। দেখুন, দুকুল ছাপানো আছে একদম সোনার ফসলে, সবে কাটা হয়েছে ধান। চাষিরা সব এখন ধান বাঁধাই ছাড়াই করবে। আর তার মাঝখান থেকে চলে গেছে একটা রাস্তা। এখন ঢালাই হয়েছে, আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু ঢালাই রাস্তা ছিল না, কাঁচা, তারপরে হয়েছিল ইটের রাস্তা। এখন কি সুন্দর হয়েছে, বিদ্যুতের ব্যবস্থাও হয়েছে। আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম হ্যারিকেনের আলোতে। বাড়ি আসবো এই কথাটা ভাবলেই 1 সপ্তাহ আগে থেকে মনটা নেচে ওঠে, কিন্তু এবার বাড়িতে আসা সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে, হঠাৎ কোনো সিদ্ধান্ত ছাড়াই। যাই হোক, বাড়ি এসে সেদিন খুব কষ্ট হয়ে গেছিলো, মানে কাল। তো আজ সকালবেলা থেকেই আমি এটা শুরু করেছি, এই ভিডিওটা। এই দেখুন, বাড়ির সামনে মানে ঘরের সামনে বেশ কিছুটা সবজি মা লাগিয়েছে, কারণ যেগুলো মাঠে সবজি সেগুলো তো অনেকটা দূরে, তাই জন্য খাওয়ার জন্য তাড়াতাড়ি করে এখানেও কিছু বসিয়েছে একদম ঘরের সামনে। এই যে দেখুন, আমাকে পালং শাক তুলতে বলেছে, আমি বেশ খানিকটা পালং শাক উঠিয়ে নেব। বাড়িতে মাত্র 4 জন, শ্বশুর শাশুড়ি আর আমার বরমশাই আর আমি, এই 4 জন। আর ননদের বিয়ে হয়ে গেছে, ওনারা আসে মাঝে মাঝে। সকালবেলা এত সকাল সকালে তো ওঠা হয় না, ওই হাঁটতে যাই সকালে উঠে। কিন্তু গ্রামে যখন শাশুড়ি মা খুব তাড়াতাড়ি উঠেছে, নিজেকেও উঠতে ইচ্ছে হলো। কেননা দেখুন, এত সুন্দর টাটকা সবজি, আর কুয়াশায় চারিদিকে চাদরের মতো ঢেকে আছে, এত ভালো লাগছিল। এই যে পাতাগুলোর ওপরে শিশিরের আস্তরণ পড়ে গেছে, একদম সাদা প্রলেপ, এত ভালো লাগছিল। জানি ঠান্ডা লেগে যাবে, তবুও 2 দিনের জন্য এসছি, একটু যদি এগুলো না উপভোগ করি। শাশুড়ি মা দুজনকে দুটো কাজ দিয়েছে। বরমশাইকে বলল, তুই নারকেল ছাড়িয়ে দে আমাকে, আর আমাকে বলল তুমি শাকগুলো সুন্দর করে শিকড় থেকে আলাদা করে নাও।
এই দুজনে ব্যস্ত হয়ে পড়েছি শাক কাটায়। এত ঠান্ডা গ্রামে, তাই জন্য আমি একেবারে কিছু বাদ নেই, আপাতমস্তক ঢেকে বসে আছি সকাল থেকে। যাই হোক, এবার রান্না করে নেওয়ার পালা। এই যে দেখুন, বাড়ির মূলো মা আগে থেকে তুলে এনেছিল, আর গাঁটি কচু এগুলো আমি কেটে দেখাচ্ছি। এই যে মূলো, বেগুন, চিংড়ি মাছ আর পালং শাক দিয়ে একটা তরকারি হবে আজ সকালবেলা। আর আমি কিছু পুঁই বিটুলি নিয়ে এসেছিলাম, মানে গড়িয়ার থেকে। সেই পুঁই বিটুলি আমার বাগানের পুঁই বিটুলি, যেটা আপনারা অনেকবারই দেখেছেন। সেই পুঁই বিটুলি শাশুড়ি মার জন্য এনেছি, ওটাও একটা তরকারি করব সকালের জন্য। এখানের মানুষ 3বারই রান্না করে, আমি লক্ষ্য করেছি। সকালবেলা তো এক রকমের হয়ে গেল, এবারে দুপুরের জন্য আবার রান্না হবে, আর রাত্রে তো আছেই। এনারা গ্রামে থাকতে পারেন, কিন্তু এনারা ঠান্ডা ভাত তরকারি দেখি খায় না। বেশ ভালো লাগে, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। মা হেল্প করেন আমাকে, অসুবিধা কিছু না। আমি বড়ি দিয়ে এই তরকারিটা বানিয়েছি, অসম্ভব ভালো খেতে হয়েছে, সবাই বেশ ভালো। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার গ্রামের পরিবেশ আমি যে কদিন থাকবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজ তাহলে আসছি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। এটা আমার শাশুড়ি মায়ের বাগানের মোরগ ফুল গাছ, এখানে এই নামেই পরিচিত। অসম্ভব সুন্দর, আর কি সুন্দর মখমলের মতো ফুলের পাপড়িটা, খুব ভালো লাগছিল, তাই আপনাদেরকেও একটু দেখার জন্য সুযোগ করে দিলাম। মোরগের ঝুঁটির মতো দেখতে, তাই এটা মোরগ ঝুঁটি ফুল নামেও পরিচিত। কোথায় কী নামে পরিচিত আমাকে জানাবেন।